আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ছোট ছেলে বিয়ে করেছে ইংল্যান্ডে, ব্রিটিশ বংশোদ্ভূত একটা মেয়েটা বাংলা বলতে পারে না, বাংলা বোঝে। ওর বাবা মানে আমার বিআই এবং বিআইন তাদের বাবা মা ছিল ব্রিটিশ। সেই সুবাদে তারা ইংরেজি ভাষায় কথা বলে, এবং মেয়েটিকে যখন বিয়ে করে আনলো তখন আমরা দেখলাম যে সে বাংলা বোঝে কিন্তু বাংলা বলতে পারে না, শিখেনি। আমি তাদের বাড়িতে গেছি, তার বাবা কম বলতে পারে, মা বলতে পারে, কিন্তু তার শেখা হয়নি। তার অন্যান্য ভাই বোনরাও খুব একটা বাংলা বলতে পারে না। এনিওয়ে, সেই বৌমাটা এখন এখানেই থাকে, সুইডেনে থাকে, আলাদা বাড়িতে। তো ওর আবার খুব বাংলাদেশে যাবার শখ, ও বাংলাদেশে যায়নি। তো আমরা প্ল্যান করেছিলাম ডিসেম্বর 2024-এ যাব, সবাই মিলে বাংলাদেশে যাব, ওর প্রথম বাংলাদেশ সফর হবে। এনিওয়ে, তারপর তো আপনারা জানেন জুলাই আন্দোলন হলো, 2024-এর সিচুয়েশন খারাপ হয়ে গেল। তো ওর পর থেকেই কিন্তু ও রেগুলার বাংলাদেশের নিউজগুলো দেখে, বাংলাদেশের খোঁজ খবর রাখে, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অনেক পড়াশোনা করেছে, এবং তার প্রতি একটা বিরাট ভক্তি আছে তার। এটা তার নিজস্ব ভক্তি, আমি তাকে কোনো ব্যাপারে ইনফ্লুয়েন্স করিনি। সে তার সম্পর্কে জেনে, তার জ্ঞান সম্পর্কে, তার বিভিন্ন ভিডিও দেখে তার প্রতি সে আকৃষ্ট হয়েছে, এবং সে অত্যন্ত ফ্যান। তো মূল গল্পটা হলো, সেদিন যখন 13 তারিখে লন্ডনে মিটিং হলো, সে আমার বৌমা সেটা অবজার্ভ করছিল, এবং সেই মিটিংয়ের পর সে খুব হাসি মুখে বললো, নাও উই ক্যান গো টু বাংলাদেশ এগেইন, দ্য সিচুয়েশন ইজ গোয়িং টু ভেরি নর্মাল নাও। আমাকে বোঝাতে চাইলো যে অবস্থা তো ভালো হয়ে গেছে, এখন তো আমরা দেশে যেতে পারবো। তো আমি বললাম যে দেখো, ইলেকশনটা হোক, আমরা হয়তো আর শীত ছাড়া তো যেতে পারবে না। যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় তাহলে আমরা জানুয়ারির দিকে চলে যাব, আমাদের তো ইলেকশনের সাথে কোনো সম্পর্ক নেই। তো সে খুব খুশি ছিল, মোটামুটি বাংলাদেশে যাবে, জীবনের প্রথম। তার তার বাবা না, তার দাদার জন্মস্থান। তো খুব খুশি ছিল সে। হঠাৎ করে গতকালকে এসে আমাকে বলল, খুব মন খারাপ করে, যে সিচুয়েশন ইজ এগেইন সাম প্রবলেম ইন বাংলাদেশ, আবার বাংলাদেশের সমস্যা শুরু হয়েছে। আমি বললাম কোনটা? ও আমাকে ইশরাক সাহেবের সেই ঢাকা দক্ষিণ সিটির যে আন্দোলনটা, সেই ভিডিওটা দেখালো। আমি তাকে বুঝালাম যে এগুলো কিচ্ছু না, ঠিক হয়ে যাবে, ওর মনটা ভালো করবার জন্য। কারণ ওর দেখলাম ও যা দেখেছে, যা শুনেছে বাংলাদেশ সম্পর্কে, যতগুলো নিউজ দেখেছে, ও মানে একটা জিনিস বুঝে গেছে, যে আমাকে একবার বলেও দিয়েছে যে আমাদের কোনো মানে নাগরিকের কোনো অধিকার নেই, মানে নেতারা যা বলেন তাই করে, মানে নেতারা বাঁশি বাজায়, আমরা নাচি, এমন একটি ইংরেজি সে ব্যবহার করেছিল। এর জন্য আমি বলেছি, নাচে নাগিন বাজে বিন। এনিওয়ে, মনটা আমারও খারাপ এই জন্য যে আজকে যেটা দেখলাম, ইশরাক সাহেবের সে নিজেই মাননীয় মেয়র হিসেবে শপথ নেওয়া, জিনিসটা আমার কাছেও ভালো লাগেনি, আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগেনি। কারণ সিচুয়েশনটা কিন্তু ওই দিকে ছিল না। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইংল্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত ইশরাক সাহেবের যে আন্দোলনটা জমজমাট ছিল, তখন এটা নিয়ে সমালোচনা অনেক হয়েছে। কেউ তার পক্ষে বলেছেন, কেউ তার বিপক্ষে বলেছেন, কিন্তু তারেক রহমান সাহেবের সাথে সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার পর এই যে ইশরাক সাহেবের এই আন্দোলন, সেটা কিন্তু জনগণ মেনে নিচ্ছে না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মেনে নিতে পারিনি, আমার বৌমাও পারেনি। ও আমাকে বলছিল যে যেহেতু দ্য প্রায়র পিপল অফ দ্য পার্টি, মিস্টার তারেক রহমান and Mr. Yunus has made a meeting, ওখানেই শেষ। আমরাও তাই ভেবেছিলাম। দেখুন বন্ধুরা, এই মিটিংয়ের পর যেটা হয়েছিল আপনারা জানেন, যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সুন্দর স্ট্যাটাস দিয়েছিল যে এই মিটিংয়ের পর সেই যে শত্রুদের মুখে চপটাঘাত করা হয়েছে, এই ধরনের একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তার মানে সরকার বলছে ইটস এ সাকসেসফুল মিটিং। বিএনপির থেকে বলা হলো, লন্ডনে বসেই আমির খসরু মাহমুদ সাহেব বলে দিলেন যে আমরা একটা সমঝোতায় এসেছি। তারপর এই 2-1 দিনের মধ্যে আমরা দেখলাম দেশের অনেক বড় বড় নেতারা, সেই মঈন খান বলেন, সালাউদ্দিন সাহেব বলেন,
বা যত নেতা আছে, খন্দকার মোশাররফ হোসেন স্যার বলেন, মোট কথা ছোট বড় যত নেতা কর্মীরা আছেন সবার মধ্যে একটা খুশির বার্তা বয়ে দিয়ে গেছে সেই মিটিংয়ের পর 13 তারিখ থেকে আজকে 16 তারিখ অবধি। জায়গায় জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে, কোনো কোনো জায়গায় ইলেকশনের প্রোপাগান্ডা করতে, ইলেকশনের পাবলিসিটি করতে মানুষ মাঠে নেমে গেছে। দেশে একটা অন্যরকম ভাব চলে এসেছিল, মানুষের মনে একটা স্বস্তি চলে এসেছিল। কিন্তু আমরা যখন বিভিন্ন রকম এই ইউটিউবারদের কাছ থেকে কথা শুনি যে সেই 1 ঘন্টা 20 মিনিট কি আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে অনেক মুখরোচক সংবাদ মাধ্যমে বিভিন্ন ইউটিউবে প্রচার করা হচ্ছিল। কেউ কেউ বলছিল ওখানে প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হবেন, সেই আলোচনা হয়েছে। কেউ কেউ বলছে ওখানে করিডোর নিয়ে আলোচনা হয়েছে, কেউ কেউ বলছে ওখানে বন্দর নিয়ে আলোচনা হয়েছে, কেউ কেউ এমনটিও বলছেন যে প্রফেসর ইউনূস স্যার বোঝাতে সক্ষম হয়েছে তারেক রহমানকে যে আমি শেখ হাসিনার বিচার করে যাই, তোমার দ্বারা হবে না, তুমি পলিটিক্যাল গভর্নমেন্ট, তুমি এই দায় এড়াতে পারবে না, আমাকে সেই সুযোগটা দাও। এরকম বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে যেগুলো আমরা এখন পর্যন্ত ক্লিয়ার নই। ইভেন কি খন্দকার মোশাররফ হোসেন সাহেব কালকে একটা মিটিংয়ে বলেছেন যে পর্যন্ত তারেক রহমান সাহেব ভেতরে কি কথা হয়েছে সেগুলো না জানাবে সেই পর্যন্ত তারা কোনো ডিসিশনে আসতে পারছে না কি আলোচনা হয়েছে। তবে তারা খুশি, তারা সব মেনে নিয়েছে, দেশ এখন শান্তির দিকে যাচ্ছে। ঠিক ওই সময় যখন চারিদিকে শান্তি বইছে তখন এই যে ইশরাক সাহেবের আন্দোলন কি বার্তা দেয়। জনগণ কি বোকা? জনগণ কি বোঝে না যে এখানে একটা খেল খেলানো হচ্ছে? এখানে সেই সাপ আর নাগিনের সাপুরের কথা মনে করিয়ে দিচ্ছে যে তোমরা ভাই বিল বাজাও, আমরা শুধু নাচি। জনগণকে সবাই নাচাচ্ছে। জনগণ এত কিছু বুঝতে চায় না। জনগণ যেটা চেয়েছিল, এই মিটিংটার পর জনগণ একটা হিসাব করে ফেলেছিল, এই মিটিংয়ে সর্বদিক থেকে বিএনপি সবচেয়ে বেনিফিটেড হয়েছিল। কারণ আপনারা জানেন বিএনপি যে কোনো কারণেই হোক 5ই আগস্টের পরে তার নিচের শ্রেণীর নেতা কর্মীদের বিভিন্ন জায়গায় লুট তরাজ, রাহাজানি, জমি দখল, টেম্পু দখল করে একটা 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 ব্যাড পজিশনে চলে গিয়েছিল। সেখান থেকে বিএনপি যেদিন প্রফেসর ডক্টর ইউনূস স্যারের হাত ধরেছে বা ইউনূস স্যারের হাতের উপর হাত রেখেছে, সেদিন থেকেই বাংলাদেশের মানুষ বিএনপিকে অন্য দৃষ্টিতে দেখা শুরু করে দিয়েছিল, এখনও দেখছে। অবশ্য এই ইশরাক সাহেবের এই ঘটনাটা যদি বাদ দিন, সবাই ভাবছে যে ঠিক আছে তারেক সাহেব এত দূর থেকে এগুলো সমাধান করতে পারছে না, ইউনূস স্যারের সাথে হাত মিলিয়েছে, এখন দেশে আসবে, দেশে এসে দলটাকে ঠিক করবে। কারণ বিএনপি তো সত্যি কথা বলতে কি এখনো বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং তারাই ক্ষমতা নিবে। কিন্তু যে ধরনের আনপপুলার বিএনপি হয়ে যাচ্ছিল ইউনূস স্যারের এই মিটিংয়ের পর, তারা সেই পপুলারিটি ফেরত পাচ্ছিল। তার মানে এই মিটিংয়ে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে বিএনপি। এখানে কিন্তু এনসিপি বেনিফিটেড হয়নি, এখানে জামাত বেনিফিটেড হয়নি। জামাতের প্রসঙ্গটা এই জন্য আসছে যে আমরা একটা জিনিস বুঝি, জামাত যে কথাই বলুক বা এনসিপি যে কথাই বলুক, যে ওনারা বলেছেন একটি দলের সাথে ডিসিশন নিয়ে এটা বলা উচিত হয়নি কবে ইলেকশন হবে, এগুলো ভাই সব বাস্তবিকবাদ, এগুলো বলার জন্য বলছে। জামাত বা এনসিপির সাথে আলোচনা না করে ইউনূস স্যার লন্ডনে তারেক সাহেবের সাথে দেখা করেনি বা মিটিং করেনি। জামাত এনসিপি এখন ইউনূস সাহেবের দলে আছে। জনগণ কি কারণে সবচাইতে বেশি খুশি হয়েছিল? যখন জনগণ দেখলো এখন ঐক্যমতে আসছে, জাতীয় সরকারের পথে আসছে। কারণ এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে জামাত, এনসিপি, চরমুলে, পীর সাহেব, হেফাজত ইসলাম, ইসলামিক আন্দোলন এরা প্রথম থেকেই সাপোর্টে ছিল। বাকি ছিল সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি। সেই বিএনপি যখন চলে এসছে তখন আমরা ভেবেছিলাম হয়তোবা এখন একটা জাতীয় সরকার হবে বা জাতীয় ঐক্যমতে আসবে। কিন্তু সব ঘুরে বাড়ি দিয়ে দিল আমাদের এই ইশরাক সাহেব। কারণ আপনারা আমাদেরকে যেভাবেই বোঝান আমরা একটা জিনিস তো বুঝি যে তারেক রহমান সাহেব যদি ইউনূস স্যারের উপরে বিশ্বাস রেখে থাকে তাহলে তারেক রহমান সাহেব অবভিয়াসলি ইশরাককে আন্দোলন করতে দিবে না।
এখানকার নেতা এবং লন্ডন থেকে তারেক সাহেবের আশীর্বাদ আছে, এই জিনিসটাই জনগণ পছন্দ করলো না। আমার মতো, আমার এই ছেলের বউর মতো সমস্ত জনগণই একটা কথা ভাবছে, তাহলে আমরা কোথায় আছি? এই যে কথাগুলো হচ্ছে, মিটিং মিছিল, একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা, একটা টার্নিং পয়েন্ট, একটা ঐতিহাসিক আলোচনা হয়েছে তারেক জিয়া এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, তারপর যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা কি সারা জীবন আপনাদের পেছনে নাচবো? এটা তো হয় না ভাই। আমরা এখন শুধু বসে আছি এই জুলাইয়ের জন্য, জুলাই সনদটা কবে পাস হবে। দেখুন, সরকার কিন্তু এই ব্যাপারে কোনো মুখ খুলছে না, ইভেন জামাত ইসলামও কিছু বলছে না, এনসিপিও কিছু বলছে না। বিএনপি যা করার করে যাচ্ছে, এর বিরুদ্ধাচরণও করছে না। এর বিরুদ্ধাচরণ করছে না, তার মূল কারণ হয়তো বা হতে পারে ইউনূস স্যার বলেছেন তোমরা এইসব ব্যাপার নিয়ে, এই ইশরাকের ব্যাপার নিয়ে মাঠে নামবা না, ওকে ওটা করতে দাও। কিন্তু বিএনপি কিন্তু ইশরাককে বলেনি আমরা একটা সমঝোতায় এসছি, আমরা এক জায়গায় যাচ্ছি, একটা পথ চলা শুরু করেছি, তুমি আপাতত ঘরে বসে থাকো, এমনটি নির্দেশ ইশরাক সাহেবকে কেউ দেয়নি। ইশরাক সাহেব উপর থেকে এমন নির্দেশই পেয়েছে, তুমি তোমার আন্দোলন চালিয়ে যাও, আমরা আমাদের সমঝোতা চালিয়ে যাচ্ছি। এরকম যদি হয় জনগণ কোন দিকে যাবে? জনগণ কাকে বিশ্বাস করবে? এখন তো কিছু কিছু পাবলিক ইউনূস স্যারকে বিশ্বাস করছে না, কেউ কেউ এমনটাও বলছেন ইউনূস স্যার এদেরকে ছেড়ে দিয়ে, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন এদেরকে ছেড়ে দিয়ে বিএনপিতে জয়েন করেছে, উনি নাকি নেক্সট প্রেসিডেন্ট হবেন। বলতে পারে, যে যা খুশি বলতে পারে, যে আর যা খুশি বলতে পারে, কারণ বলার ব্যাপারে সবার স্বাধীনতা আছে। কিন্তু আপনি একজন সাধারণ জনগণ হিসাবে শুধু একবার চিন্তা করুন, এত সুন্দর আলোচনার পর এখন আন্দোলন কেন? যদি আন্দোলনই হয় তাহলে আলোচনা কেন হলো? আমরা কি পেলাম? আমরা কি শুধু সারা জীবন নাচবো আর আপনারা সারা জীবন বিন বাজাবেন? মানুষের মধ্যে একটা প্রত্যাশা এসেছিল, সেই প্রত্যাশা হয়তোবা ধীরে ধীরে আবার নিভে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি লুজার হচ্ছে বিএনপি। আমি সরকারের লাভ ক্ষতির কথা বিবেচনা করব না, কারণ আমরা জানি ইউনূস স্যার সারা জীবনের জন্য এখানে আসেনি। আমরা জানি না ইলেকশনের পর কারা সরকার গঠন করবে। তবে এই যে রাজনৈতিক যে পরিবেশ, দেশের যে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি সরকারে আসবে। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, আপনারা জামাতকে ফেলে দিতে পারবেন না, জামাতের সাথে ইসলামী দলগুলোকে ফেলে দিতে পারবেন না, তার সাথে এনসিপিকে ফেলে দিতে পারবেন না। কারণ এই এনসিপির ছেলেগুলো আজকে এই আন্দোলন করেছিল বলেই আজকে এত কিছু হচ্ছে বাংলাদেশে, এবং সামনে অনেক কিছু হবে। আমরা চাই বিএনপি যদি সরকার গঠন করেও, তাহলে এই দলগুলো জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, চরমনে পীর সাহেব, হেফাজত ইসলাম, এরা মিলে একটা বিরোধী দলে বসুক, তাহলে অন্তত জবাবদিহিতা থেকে যাবে। নইলে দেশ যেখানটায় ছিল সেখানটাই থাকবে। আপনি সেই স্বাধীনতা আর ভোগ করতে পারবো না। আবার আসবে একটা স্বৈর শাসন। এর জন্য তৈরি থাকতে হবে সবাইকে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।